বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যোগাযোগটি একাধিক চ্যানেলে চলছে। কী সেই যোগাযোগ? ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, মানে একজন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটি ছিল এরকম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে কীভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি আগামী 4-5 মাসের জন্য। দর্শক, একটু বলে রাখি, তার এই যে মন্তব্যটি এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আসছি সে বিষয়ে, অবশ্যই কিছুটা ব্যাখ্যা তো রয়েছে তার এই বক্তব্যের। তিনি বলছেন, আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে কিনা। মাস কয়েক আগে যখন দিল্লি অ্যাটাক হলো, দিল্লিতে একটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন মারা গেলেন, ভারতের নিহত হলেন, তখন এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সার্জিক্যাল অ্যাটাক করতে পারে। আমার মনে হয় ওই ধরনের কিছু এই মুহূর্তে হবে না, সেটি তিনি মন্তব্য করেছেন যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার দরকার আছে কি না। তিনি বলছেন যে আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যাতে না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। অর্থাৎ বাংলাদেশে যে 3 বাহিনী রয়েছে আমাদের, সেই 3 বাহিনীর কথা বলা হচ্ছে। তিনি বলছেন, আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। খুবই স্বাভাবিক কথা, ভারত তো কড়া নজর রেখেছে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাবলী বা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এখন বিষয় হচ্ছে, ভারতের সেনাপ্রধান যে মন্তব্যগুলো করলেন তা খুবই সিগনিফিক্যান্ট আমাদের জন্য এবং তার এই বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু ধরে নিতে পারি। প্রথম কথা হচ্ছে, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করা হয়েছে। কী বিষয়ে আশ্বস্ত করা হয়েছে? হতে পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির বিষদাঁত যে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে, অনেকের যে আশঙ্কা, সেখান থেকে অন্তত ভারতের সীমান্তে কোনো ধরনের কামড় বসাতে দেওয়া হবে না এমন নিশ্চয়তা দেওয়া হতে পারে এদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হবে না তার নিশ্চয়তা দেওয়া হতে পারে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। আমাদের জন্য সেটি অবশ্যই ইতিবাচক। দ্বিতীয় কথা হচ্ছে, যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ, আগামী নির্বাচন 4-5 মাসের জন্য হতে যাচ্ছে নাকি 4-5 বছরের জন্য হতে যাচ্ছে, এ বিষয়ে যে মন্তব্য করেছেন সেটির মধ্যে দিয়ে তিনি কী ইঙ্গিত দিতে চেয়েছেন? তাহলে কি ভারত 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারপরে মধ্যবর্তী কোনো নির্বাচনের কথা ভাবছে বাংলাদেশের ক্ষেত্রে? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের সম্পর্ক স্থাপিত করবে না, এ কথা ভারত গত 17 মাস ধরে বলে আসছে নানানভাবে। বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান যে ঘটছে তা তো শুধু আর ভারত বাংলাদেশের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের অতিমাত্রায় সখ্যতা, মানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের সখ্যতা, তা তো অনেকের কাছেই উদ্বেগের। সেই জায়গা থেকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই ভারত এখনও সন্দিহান। যদি জামাত নিয়ন্ত্রণাধীন জোট, এনসিপি সহ তাদের যে জোট, সেই শক্তির উত্থান ঘটে, অথবা ভারত বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে যে ধরনের সরকার দেখতে চাচ্ছে সেটি যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে
পরবর্তী 4-5 মাসের মধ্যে তারা কি ভিন্ন কোনো কিছু কথা ভাবছে? এ প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে। পাকিস্তান থেকে আবার JF-17 যুদ্ধ বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশের পক্ষ থেকে। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় এনসিপির কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে বা হাসনাত আবদুল্লাহদের পক্ষ থেকে। আনন্দবাজার দাবি করে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এনসিপি সহ এরকম কয়েকটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক শক্তির নেতাদের পক্ষ থেকে যখন হুমকি দেওয়া হয়, অসংখ্যবার হুমকি দেওয়া হয় ভারত সীমান্তে আক্রমণ করার কিংবা 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়, এগুলো তো কোনোটাই ভারতের জন্য সুখকর কিছু নয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থেকে যদিও কোনোটির ক্ষেত্রে ভারত অতিরঞ্জিত অভিযোগ করেছে, এটাও সত্য। যাই হোক, সে ধরনের অভিযোগ থেকে এখন বাংলাদেশ ভারতের মধ্যকার যে ক্রীড়া অঙ্গন, সেই অভিযোগের বা ভারতের যে বিরূপ মনোভাবের কালো ছায়া সেখানেও পড়েছে। এগুলোর কোনোটি আমাদের জন্য সুখকর কিছু নয়। অতএব ভারত নিঃসন্দেহে কড়া নজর রাখছে আমাদের উপরে। ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘর্ষ জড়াতে আসছে নাকি আমরা ভারতের পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ বাঁধাতে চাইছি, যুদ্ধ বাঁধাতে চাইছি, সেগুলো নিশ্চয়ই বিবেচনার দাবি রাখে। এবং সেনাপ্রধানের সঙ্গে, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যে নিয়মিত যোগাযোগ, সেটি আমরা জানি যে নিয়মিত যোগাযোগ আছে। এর আগে তিনি মন্তব্য করেছিলেন গত বছরের বার্ষিক সম্মেলনে সেনাবাহিনী সে দেশের, তিনিই মন্তব্য করেছিলেন যে 2024-এর 5 আগস্ট যা কিছু ঘটেছে সেই মুহূর্তে আমাদের জেনারেল ওয়াকার সাহেব এবং উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল, এই মন্তব্য তিনি করেছিলেন। সব মিলিয়ে আগামী নির্বাচন অবশ্যই এখনো পর্যন্ত অনেক সন্দেহের দোলাচলের মধ্যে রয়েছে। হঠাৎ ভারতীয় সেনা প্রধানের কণ্ঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা কেন? গতকাল মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর বাৎসরিক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী নানা বিষয়ে কথা বলেছেন। বাংলাদেশ বিষয়ে, পাকিস্তান বিষয়ে, অপারেশন সিঁদুর বিষয়ে। এর মধ্যে বাংলাদেশ চ্যাপ্টার তার আলাপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান জুড়েছিল। বিশেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেছেন। বলা যায় বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান 3 বাহিনীরই তিনি প্রশংসা করেছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশে ভারত বিদ্বেষ হয়ে উঠেছে পাকিস্তানপন্থী কট্টরপন্থীদের হাতিয়ার। যদিও ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও ভারত বাংলাদেশ সামরিক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার এ কথা জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এরপরেও প্রশ্ন উঠছে 7 সিস্টার্স নিয়ে ক্রমাগত হুঁশিয়ারির পর কি পদক্ষেপ করবে ভারতীয় সেনাবাহিনী? বাংলাদেশি সেনার অবস্থাই বা কি? এদিনই সেনাপ্রধান পাকিস্তানকে হুঙ্কার দেন। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে মরণ কামড় বসাতে প্রস্তুত ছিল। মনে করেন 1971-এর যুদ্ধের কথা। ইসলামাবাদকে সতর্ক করে জানান অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে। ভবিষ্যতে কোনো ভারতের দিকে দৃষ্টি দিলে তার কড়া জবাব দেওয়া হবে। 71-এর যুদ্ধ প্রসঙ্গে উঠলে আসে বাংলাদেশ প্রসঙ্গ। যে মুক্তিযুদ্ধকে পদ্মাপাড়ের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে মুছে ফেলতে পাকিস্তানপন্থী মৌলবাদীদের সঙ্গে কাঁধে কাঁধ মেলাচ্ছে ইউনূস সরকার। দ্বিবেদীর যুক্তি হলো অন্তর্বর্তী সরকার বেশি দিনের নয়। তিনি বলেন, যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে, তারা যে পদক্ষেপ করছে তার মেয়াদ কতদিন?
4-5 বছর নাকি 4-5 মাস, সেটা থেকেই আমাদের বুঝতে হবে যে পদক্ষেপ করছে তার প্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কি নাই। এরপরে তিনি জানান যে বাংলাদেশি ফৌজের সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর যোগাযোগ রয়েছে, তারা ভারত বিরোধী পদক্ষেপ করছে না। তিনি বলেন, আমরা ওখানে প্রতিনিধি পাঠিয়েছিলাম, বিভিন্ন স্তরে কথা বলেছেন তারা, আমার সঙ্গে ওদের যোগাযোগ রয়েছে। মানে বাংলাদেশের সেনা প্রধানের ভারতীয় সেনা প্রধানের সাথে যোগাযোগ রয়েছে। নৌসেনা প্রধান ও বায়ুসেনা প্রধানেরও তাদের স্তরে কথা হয়েছে, যাতে কোনো স্তরেই কোনো ভুল বোঝাবুঝি না হয়। এখানেই না থেমে বাংলাদেশ সেনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আজকের দিনে ওদের 3 বাহিনী, বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী যে পদক্ষেপ করছে তা ভারত বিরোধী নয় কোনোভাবেই। উভয় সেনার মধ্যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। বলেন, ওদের অফিসারেরা এখানে প্রশিক্ষণের জন্য আসেন, আমাদের অফিসাররাও যান। ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সেনার প্রশংসা করলেও শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক বদল এসেছে। একদিকে যেমন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, সংখ্যালঘু নির্যাতন, দূতাবাসে হামলায় ভারত বিদ্বেষ বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার, তেমনি পাকিস্তানের সঙ্গে সর্বস্তরের সম্পর্ক মজবুত করছে ঢাকা। বাদ পড়ছে না সামরিক সম্পর্ক। এর মধ্যে রয়েছে দুদেশের সেনা কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক, যৌথ যুদ্ধ মহড়া, এমনকি পাকিস্তান থেকে চীনের তৈরি JF-17 যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় কোন দিকে গড়াবে জল। যাই হোক, সত্যিকার অর্থে ভারতীয় সেনা প্রধান খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে, যে সরকারটাকে, অন্তর্বর্তী সরকার, এবং এই অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কয়দিনের, 3 মাস, 5 মাস নাকি 5 বছরের? এই অন্তর্বর্তী সরকার যে কর্মকাণ্ড করছে আসলে এগুলো আমলে নেওয়ার নয়। এবং সত্যিকার অর্থে ভারতীয় সেনাবাহিনী বলুন কিংবা ভারত সরকার বলুন, এই সরকারের কর্মকাণ্ডকে আমলে নিচ্ছে না। এমনকি এই সরকারের সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় না। আপনারা কদিন আগে দেখলেন যে এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে এলেন, কিন্তু সরকারের কারো সাথে দেখা হয়নি। সরকারের কেউ যে পড়ে যদি দেখা করে, আসিফ নজরুল কিংবা এই যে খলিলুর রহমান জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছিলেন, তিনি যেখানে ছিলেন, যে স্পটে ছিলেন, সেখানে সাক্ষাৎ করেছেন। এটা তো আর ভারত সরকারের আগ্রহ নিয়ে এই সরকারের সাথে সাক্ষাৎ বলা যাবে না। আবার সেনাবাহিনী যে পদক্ষেপগুলো করছে, এখন পর্যন্ত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, সেনা, নৌ, বিমান, তার মধ্যে তারা কোনো ভারত বিদ্বেষী কর্মকাণ্ড খুঁজে পাননি। তারা বাংলাদেশে প্রতিনিধিও পাঠিয়েছিলেন। সোজা কথা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর তরফ থেকে ভারত বিদ্বেষী কোনো কর্মকাণ্ড সেনাবাহিনী অন্ততপক্ষে দেখছে না। কারণ সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে যথাযথভাবেই বললেন যে আমাদের সেনাবাহিনীর সঙ্গে যেমন যোগাযোগ আছে, তিনি যে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ আছে। আবার বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের স্ব ক্ষেত্রে যোগাযোগ হচ্ছে। অফিসারদের মধ্যে আদান প্রদান হয়, তাদের অফিসাররা বাংলাদেশে আসে, বাংলাদেশের অফিসাররা ভারতে ট্রেনিং করতে যায়। অর্থাৎ কোনোভাবে ভারত বিরোধিতা সেনাবাহিনীর মধ্যে অন্ততপক্ষে পরিলক্ষিত নয়। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে, আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমাদের সরকারে ভারত বিরোধিতা থাকলেও সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে ভারত বিরোধিতা নেই, এটি খুব স্পষ্ট করে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন। এবং তারা বাংলাদেশের প্রতিনিধি পর্যন্ত পাঠিয়েছেন। আমি বরাবরই বলি না যে ভারত কি আসলে চুপচাপ আছে? তারা প্রস্তুত হয়ে রেডি আছেন, কিন্তু বাংলাদেশকে এখনই হামলে পড়ার মতো পরিস্থিতি নয়। তারা আসলে দেখছে, সত্যিকার অর্থে তারা দেখছে বলতে, এই যে একটা অন্তর্বর্তী সরকার বেল ছাড়া, বেল ভাষাটা এইভাবেই ব্যবহার করলাম। ইউনূসের প্রেস সচিব কোনো এক বক্তব্যে বলেছিলেন আওয়ামী লীগের বেল নাই। আসলে বেল নাই সরকারের, এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের বেল নাই। বেল দিচ্ছে না কেউ, সারা পৃথিবীর কেউ দিচ্ছে না, ভারত দিচ্ছে না, ভারতের সেনাবাহিনীও যে দিচ্ছে না, এটি
উপেন্দ্র দ্বিবেদী আর একবার বুঝিয়ে দিলেন, যার কারণে আমলে নেওয়ার কিছু নেই। এরা যতই পাকিস্তান প্রীতি করুক না কেন, এখনো কিছু হবে না। এবং সত্যিকার অর্থে অপারেশন সিঁদুর কিন্তু এখনো জারি আছে, এই হুঁশিয়ার এটাও দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। যাই হোক, একটা নির্বাচিত সরকার এলেও যদি সমাজ, সোসাইটি, রাজনীতি ভারত বিরোধী রিয়্যাক্ট করে কিংবা সশস্ত্র বাহিনী যদি রিয়্যাক্ট করে, তখন নিশ্চয়ই ভারত পদক্ষেপ করবে। আপনারা জানেন ভারতের প্রস্তুতি কি পরিমাণ, কি অবস্থা, সীমান্তে কেমন প্রস্তুতি, বাংলাদেশ সীমান্তে। আমরা হয়তো 12 ফেব্রুয়ারির পর নির্বাচিত সরকার এলে, সরকার আসার পরে সেই সরকারকে তো নিশ্চয়ই গুনবে ভারত সরকার, ভারতের সেনাবাহিনী। যে সেই সরকার যে কর্মকাণ্ড করবে সেটা তো একটা 5 বছর মেয়াদি, তাই না? 5 বছর থাকতে পারবে কিনা নাকি 5 মাস থাকবে সেটা বিবেচ্য বিষয় নয়, কিন্তু ভারত সরকার কিংবা ভারতের সেনাবাহিনী এটি মাথায় নিয়েই কাজ করবে। কিন্তু এখনকার সরকারকে মনে করছে ঠুনকো একটা সরকার, যে কোনো মুহূর্তে উড়ে যাবে, উড়ে যাওয়ার সময় এসে গেছে। এমনি স্বাভাবিক নিয়মে যেহেতু বাংলাদেশে কোনো চাপ তৈরি হয়নি, এই সরকার 1.5 বছর কাটিয়ে গেল। কিন্তু এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হয়ে সরকারের লোকজনকে চলে যেতে হবে। তার পরবর্তী সময় কি হবে সেগুলোই বিবেচ্য বিষয়। ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর কথায় এটি বেরিয়ে এলো এবং এখন পর্যন্ত ইতিবাচক ভাবেই দেখছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে, ভারতের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, সেটির বহিঃপ্রকাশ ঘটলো উপেন্দ্র দ্বিবেদীর কথায়।